মিশর নামক দেশটির নাম শুনলে আমাদের মানসপটে প্রথমেই যে দুটি চিত্র ভেসে ওঠে তা হলো পিরামিড ও মমি। তবে এর সাথে আরেকজন ব্যক্তির পদবিও আমাদের মনে মাঝে মাঝে উকি দিয়ে যায়। তিনি হলেন ফারাও। প্রাচীন মিশরের জনগণের ধর্মীয় ও রাজনৈতিক এর সর্বোচ্চ নেতা ছিলেন দেশটির সর্বময় ক্ষমতার অধিকারী। মিশরের উচ্চ ও নিম্নভূমির শাসক ছিলেন ফারাও। মিশরের সকল ভূমির মালিক ছিলেন তিনি। এছাড়া আইন প্রণয়ন, কর সংগ্রহ ও বহিঃশত্রুর হাত থেকে মিশরের জনগণকে রক্ষার দায়িত্ব তিনিই পালন করতেন। আবার দেবতার সাথে আমজনতার যোগসূত্র স্থাপন কাজটিও তিনিই করতেন। আজ তেমনই কয়েকজন ফারাওকে নিয়ে আলোচনা করব। তাদের বিশেষত্ব ছিল জীবদ্দশায় তারা তাদের অদ্ভুত কিছু কাজ কারবারের জন্য বিখ্যাত। কিছু কাজের কথা শুনে যেমন বিস্মিত না হয়ে থাকা সম্ভব না, তেমনি কিছু কাজ মারাত্মক হাসির খোরাক হওয়াও অসম্ভব না। প্রথম যে অদ্ভুত ঘটনাটি জানব তা হচ্ছে ম্যানকোরের মৃত্যুভীতি। আনুমানিক 2530 খ্রিস্টপূর্বাব্দে প্রাচীন মিশরের রাজার আসনে বসেছিলেন ম্যানকোর। মাইকেরেনোস ও ম্যানখেরাস নামেও তিনি পরিচিত ছিলেন। 18 থেকে 22 বছর ধরে রাজত্ব করা ম্যানকোর বিখ্যাত হয়ে আছেন গিজার ম্যানকোর পিরামিডের জন্য। মৃত্যুকে সবসময় বেশ ভয় পেতেন এই রাজা। চাইতেন যে কোনোভাবে এর নাম না শুনতে, এর হাত থেকে নিজেকে রক্ষা করতে। একবার এক পুরোহিত এসে তাকে জানিয়েছিল যে তিনি সর্বসাফল্যে 6 বছরের মতো বাঁচবেন। এই কথা শুনে মাথায় যেন আকাশ ভেঙে পড়ে ম্যানকোরের। মৃত্যুকেই যে কোনোভাবে এড়াতে নানারকম ফন্দি ফিকির করতে লাগলেন তিনি। রাজা ভেবে দেখলেন, যদি রাত শেষ না হয় তাহলে নতুন দিন কখনো শুরু হবে না। যদি নতুন দিন শুরু না হয় তাহলে সময়ও আর চলতে পারবে না। আর সময় যদি চলতে না পারে তাহলে তার মৃত্যু হবে না। এরপর থেকেই শুরু হয় ম্যানকোরের অদ্ভুত কাজ কারবার। জীবনের বাকি দিনগুলো রাতের বেলায় তিনি যত পারতেন আলো জ্বালিয়ে রাখতেন, যাতে রাতেও দিনের মতোই মনে হয়। রাতে সচরাচর ঘুমাতেন না তিনি, পান করে আর ওই হুল্লুরের মধ্যে দিয়ে কাটিয়ে দিতেন প্রতিটি রাত। মাথায় সারাক্ষণ একটা ভয়ে কাজ করত তার, এই বুঝি আলো নিভে গেল। সে মৃত্যুকে দূরে রাখতে চাইলেও মৃত্যু তাকে ভোলেনি। হঠাৎ একদিন মৃত্যুর সাথে তার দেখা হয়ে গেল এবং তার মৃত্যু ভয় সারা জীবনের জন্য চলে গেল। চলুন এবার জেনে নেওয়া যাক আখেনাতুন সম্পর্কে। খ্রিস্টপূর্ব 1400 শতকের দিকে প্রায় 17 বছর মিশরের অধিপতি ছিলেন আখেনাতেন। তিনি সিংহাসনে বসার পূর্বে মিশরীয়রা অনেক দেবদেবীর পূজা করত, কিন্তু তিনি ক্ষমতায় এসে ওগুলো সব নিষিদ্ধ ঘোষণা করে একমাত্র সৌর দেবতা আতেনের উপাসনা চালু রাখেন। মূলত এমন যুগান্তকারী পদক্ষেপের কারণেই ইতিহাস তাকে স্মরণ রেখেছে। আতেনের সম্মানে আখেনাতেন নতুন এক শহর নির্মাণে হাত দিয়েছিলেন। নাম তার আমারনা। প্রায় 20,000 লোককে এই শহর নির্মাণ কাজে নিয়োজিত করা হয়েছিল। দিনরাত অমানুষের মতোই পরিশ্রম করা লাগত এই দুর্ভাগাদের। শহরের কবরস্থানে পাওয়া কঙ্কালগুলো নিয়ে গবেষণা করে দেখা গেছে শ্রমিকদের 2/3 কাজ করার সময় কোনো না কোনো হাড় ভেঙেছিল। শহরের অধিবাসীদের অধিকাংশই অনাহারে অর্ধাহারে দিন কাটাত। তাদের অধিকাংশই ছিল অপুষ্টির শিকার। তবে এই নিয়ে কর্তৃপক্ষের কোনো মাথা ব্যথা ছিল না। তারা ব্যস্ত ছিল আমারনা সৌন্দর্য বর্ধন নিয়েই। যদি কেউ পেটের দায়ে লাইন ভেঙে কিছু বাড়তি খাবার চুরির চেষ্টা চালাতো, তাহলে ক্রমাগত ছুরিকাঘাত করতে করতেই শেষ করে দেওয়া হতো তাকে। এত কিছু করেও অবশ্য লাভ হয়নি শেষ পর্যন্ত। আখেনাতেনকে মন থেকে মেনে নিতে পারেনি মিশরের অধিবাসীরা। মৃত্যুর পর তাই আখেনাতেনের মূর্তির অনেকগুলোই ভেঙে ফেলা হয়েছিল। কিছু কিছু লুকিয়ে রাখা হয়েছিল, রাজাদের তালিকাতেও ঠাঁই পাওয়া হয়নি তার। মিশর আবার তার আগের বহু ঈশ্বরের আরাধনাতেই ফিরে গিয়েছিল। এবার জানব সেসোস্ট্রিসের অদ্ভুত স্মৃতিফলক। মিশরের ইতিহাসের অন্যতম সেরা সামরিক কমান্ডার হিসেবে বিবেচনা করা হয় সেসোস্ট্রিসকে। তৎকালীন জ্ঞাত পৃথিবীর প্রায় প্রতিটি এলাকাতেই তিনি তার বাহিনী পাঠিয়েছিলেন। তার রাজ্য তৎকালে এতটাই বিস্তৃত হয়েছিল যা কেউ কল্পনাও করতে পারত না। প্রতিটি যুদ্ধে জয়ের পরেই সেসোস্ট্রিস সেই জায়গায় একটি স্মৃতিফলক নির্মাণ করে আসতেন। সেখানে প্রথমেই শুরু হতো তার পরিচয় দিয়ে। তিনি কে, কিভাবে তিনি তার শত্রুদের পরাজিত করেছেন এবং কিভাবে তিনি নিশ্চিত ছিলেন যে দেবতারা এই আক্রমণে তার পক্ষেই থাকবেন, এসব বিষয়ই লেখা থাকত নানা দম্ভুক্তি। এরপরে করা হতো সবচেয়ে অদ্ভুত কাজটি। যদি শত্রুপক্ষ সেসোস্ট্রিসের বাহিনীর সাথে বীরের মতোই যুদ্ধ করে হারত, তাহলে সেই স্তম্ভে এঁকে দেওয়া হতো পুংজননাঙ্গের ছবি। আর যদি তারা বলার মতো প্রতিরোধ করতে না পারত, তাহলে আঁকা হতো স্ত্রী জননাঙ্গের ছবি।
ব্যাপারটা সত্যি খুবই অদ্ভুত এবং হাস্যকর। এরপর আমরা জানব দ্বিতীয় আমাসিসের বায়ু ত্যাগের কথা। শুনেই হাসি পাচ্ছে, তাই না? চলুন জেনে নেওয়া যাক। 570 থেকে 526 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত মিশরের রাজসিংহাসন অলঙ্কৃত করেছিলেন দ্বিতীয় আমাসিস। পানাসক্ত এ রাজার ছোটবেলা থেকে হাত সাফাইয়ের বদভ্যাস ছিল। আমাসিসের সিংহাসন প্রাপ্তি ঘটেছিল বিদ্রোহের মাধ্যমে। মিশরের তৎকালীন রাজা তাকে পাঠিয়েছিল এক বিদ্রোহ দমন করতে, কিন্তু সেখানে গিয়ে আমাসিস বুঝতে পারলেন যে বিদ্রোহীদের জয়ে ভালোই সম্ভাবনা আছে। তাই এরপর বেশ পাল্টে তিনি নিজেই বিদ্রোহীদের দলে যোগ দেন, হয়ে যান তাদের নেতা। এরপর রাজার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে এক অদ্ভুত কাজ করেছিলেন তিনি। পা ফাঁক করে প্রথমে তিনি বায়ু ত্যাগ করেছিলেন। এরপর দূতের উদ্দেশ্যে তিনি বলেছিলেন, এটা রাজার কাছে নিয়ে যাও। এমন অদ্ভুত ও হাস্যকর ঘটনা পৃথিবীতে আর একটিও নেই। এবার জানব অ্যাক্টিসেন্সের নাক কাটাদের শহর নিয়ে। বিদ্রোহের মাধ্যমে ক্ষমতা আসলেও এই বিদ্রোহই আবার ক্ষমতাচ্যুত করেছিল দ্বিতীয় আমাসিসকে। বেশ রুক্ষ মেজাজের শাসক ছিলেন তিনি। তার শাসনে অতিষ্ঠ হয়ে একসময় তাকে উচ্ছেদ করে দেশবাসী। সেই উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দিয়েছিলেন এক ইথিওপিয়ান, নাম তার অ্যাক্টিসেন্স। পরবর্তীতে তিনিই হয়েছিলেন মিশরের রাজা। ক্ষমতায় বসেই অপরাধীদের শায়েস্তা করতে নতুন উপায় খুঁজতে শুরু করেন অ্যাক্টিসেন্স। অবশেষে তিনি এমন এক উপায় বের করেছিলেন যা একজন অপরাধীকে আজীবন স্মরণ করাতে থাকবে তার কৃতকর্মের কথা। অ্যাক্টিসেন্স ঘোষণা দেন যে এখন থেকে রাজ্যে যত অপরাধী ধরা পড়বে সবারই নাক কেটে দেওয়া হবে। শুধু তাই না, অপরাধীকে এরপর পাঠিয়ে দেওয়া হবে শুধুমাত্র অপরাধীদের জন্যই বানানো এক শহরে, নাম তার রাইনোকলুরা। অবশ্য রাইনোকলুরাকে নাক কাটাদের শহর বললেও বোধহয় অত্যুক্তি হবে না। যে এই শহরে একবার ঘুরে এসেছে সে কখনোই সেখানকার কথা ভুলতে পারেনি। সারা শহর জুড়ে কেবল নাক কাটা লোকদেরই বসবাস। এমন দৃশ্যের দেখা যেন শুধু দুঃস্বপ্নেই মেলে। শহরের পরিবেশও জনস্বাস্থ্যের জন্য খুব একটা উপযোগী ছিল না। পান করার পানি ছিল দূষিত। বেশ মানবেতর জীবন কাটাতে হতো সভ্য সমাজ থেকে রাইনোকলুরায় স্থান পাওয়া অপরাধীদের। বর্তমান সমাজে বসে আমরা এই শাস্তিকে বেশ অমানবিক বললেও তৎকালীন শাস্তি হিসেবে এটাকে বেশ লঘুই বলা চলে। রাইনোকলুরা সম্পর্কে রোমানরা লিখেছিল যে এটা বন্দীদের প্রতি রাজার দয়ার এক অনন্য স্বাক্ষর। এবার জানব ফেরোসের মূত্রপ্রীতি সম্পর্কে। একটু আগেই জননাঙ্গের ছবি স্মৃতিফলকে উল্লেখ করা সেসোস্ট্রিসের কথা মনে আছে তো? এই সেসোস্ট্রিসের ছেলেই ছিলেন ফেরোস। ধারণা করা হয় বংশগত এক রোগের কারণেই একসময় তিনি দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছিলেন। তবে এই দৃষ্টিশক্তি হারানো এবং পরবর্তীতে তা ফিরে পাওয়া নিয়ে বেশ চমৎকার এক গল্প প্রচলিত আছে। এর কতটা যে সত্য আর কতটা মিথ্যে কালের পরিক্রমায় সেটা মাপার আর কোনো উপায় নেই। কথিত আছে যে একবার নীল নদী বন্যার পানিতে ফুলে পেঁপে উঠেছিল। মারাত্মক দুর্দশায় পড়েছিল মিশরের জনগণ। তখন মিশর রাজ ফেরত নীল নদীকে আদেশ দিয়েছিলেন শান্ত হতে, কিন্তু এতে কোনো কাজ না হওয়ায় ক্ষেপে যান তিনি। নদীর উদ্দেশ্যে ছুঁড়ে মেরেছিলেন হাতে থাকা বর্ষা। তার এমন স্পর্ধা মেনে নিতে পারেনি দেবতারা, তাই তাদের অভিশাপে অন্ধ হয়ে যায় ফেরোস। এর প্রায় 10 বছর পরের কথা। একদিন এক পুরোহিত আসলেন ফেরোসের দরবারে। তিনি জানালেন যে ফেরোস তার দৃষ্টিশক্তি ফিরে পেতে পারেন, তবে এজন্য তাকে এমন এক নারীর মূত্র দিয়ে চোখ ধুতে হবে যিনি তার স্বামী ব্যতীত আর কারো সাথেই কখনো শারীরিক সম্পর্কে জড়াননি। এমন কথা শুনে রাজা প্রথমেই গেলেন তার স্ত্রীর কাছে, কিন্তু হায়, স্ত্রীমূত্র দিয়ে চোখ ধোয়ার পরও তার দৃষ্টিশক্তি ফিরে এলো না। এতে রাজার মনে তার স্ত্রী সম্পর্কে সন্দেহ ঢুকে গেল। যাই হোক, ওদিকে মন না দিয়ে তিনি আপাতত মূত্র সংগ্রহ লেগে গেলেন। রাজ্যের সকল নারী নির্ধারিত পাত্রে এসে মূত্র বিসর্জন করে যেতে লাগলো, আর রাজা তা দিয়ে চোখ ধুতে লাগলেন। কয়েক ডজন নারীর মূত্র দিয়ে চোখ ধোয়ার পর শেষ পর্যন্ত রাজা তার দৃষ্টি ফিরে পেলেন। যে নারীর মূত্র দিয়ে চোখ ধোয়ার ফলে তিনি দৃষ্টি ফিরে পান, তাকে তিনি সেখানেই বিয়ে করে নেন, আর বিশ্বাস ভঙ্গের দায়ে আগুনে পুড়িয়ে মারেন আগের স্ত্রীকে। এবার জানবো দ্বিতীয় রামেসিসের বিয়ে প্রীতি নিয়ে। মিশরীয় সাম্রাজ্যের ফারাওদের মাঝে সবচেয়ে জনপ্রিয় ও ক্ষমতাশালী ছিলেন দ্বিতীয় রামেসিস। তিনি বেঁচে ছিলেন প্রায় 91 বছর ধরে। তৎকালে অধিকাংশ ফারাওই গুপ্ত ঘাতকদের হাতে নিহত হয়ে যেত। কিন্তু রামেসিসকে এতদিন ধরে বেঁচে থাকতে দেখে তার রাজ্যের লোকেরা ভাবতে শুরু করেছিলেন যে তিনি বোধহয় কোনো দিনই মরবেন না। 67 বছর ধরে রাজত্ব করা দ্বিতীয় রামেসিস মৃত্যুর আগে নিজের ভাস্কর্য বানানোর দিকে যেমন অতীতে অন্য সবাইকে ছাড়িয়ে গিয়েছিলেন, তেমনি ছাড়িয়েছিলেন স্ত্রীর সংখ্যার দিকেও। মৃত্যুর আগে কম করে হলেও 9 জন স্ত্রী ও 100 সন্তান রেখে গিয়েছিলেন তিনি। বোঝাই যাচ্ছে যে রাজ্য পরিচালনার পাশাপাশি সংসার পরিচালনার দিকেও ভালোই নজর দিতেন এই রাজা। তবে আশ্চর্যের ব্যাপার হলো তার এই বিয়ের বাসনা থেকে মুক্তি পায়নি স্বীয় সন্তানেরাও। 9 স্ত্রীর মাঝে 3 জন ছিল তার নিজেরই মেয়ে। এর সংখ্যাটা 4 জনও হতে পারে। তার স্ত্রী
হেরোতমায়া কি তার মেয়ে নাকি বোন ছিলেন এই বিষয়ে ঐতিহাসিকরা নিশ্চিত হতে না পারাতেই বেঁধেছে এই বিপত্তি। প্রিয় দর্শক, মিশর সম্পর্কে যদি আপনারা আরও ভিডিও পেতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।